ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি স্ট্র্যাটেজি বাই এনকে। আজকে এই ভিডিওটিতে আমরা দেখব যে বি আর আম্বেদকর সম্পর্কে যত ইম্পর্টেন্ট ফ্যাক্টস রয়েছে যেগুলো পরীক্ষায় আমাদের আসে সেইগুলো আমরা দেখব। তো আমরা আগের ভিডিওতে মহাত্মা গান্ধীকে নিয়ে একটা লেকচার রয়েছে, সেটা উপরের আই বাটনে তোমরা যদি ক্লিক করো তাহলে সেই ভিডিওটি দেখতে পাবে। তো আজ শুরু করা যাক যে বি আর আম্বেদকর সম্পর্কে কি কি ইম্পর্টেন্ট ফ্যাক্টস যেগুলো পরীক্ষায় আসে। দ্যাট ইজ তার বার্থ অফ ইয়ার হচ্ছে 1891 সাল এবং ডেথ 1956। দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। মেন হচ্ছে বার্থ প্লেস। তার বার্থ প্লেস হচ্ছে মৌ, মধ্যপ্রদেশের মৌয়ে। তো এই মৌ প্রদেশের জায়গাটার নাম কি হয়েছে, এখন কিন্তু চেঞ্জ করে দিয়ে তাকে নামকরণ করা হয়েছে ডক্টর আম্বেদকর নগর। আম্বেদকর নগর। এরকম যদি প্রশ্ন আসে যে মৌ জায়গাটির নাম কি চেঞ্জ করা হয়েছে, তো ডক্টর আম্বেদকর নগর। তার রেস্টিং প্লেস, তিনি 1956 মারা যান, তো তার রেস্টিং প্লেসের নাম হচ্ছে চৈত্যভূমি। তিনি যেহেতু বুদ্ধ ধর্ম গ্রহণ করে নিয়েছিল রাষ্ট্রের জীবনের শেষ লগ্নে এসে, তো তার যে রেস্টিং প্লেস আছে তাকে বলা হয় চৈত্যভূমি, যেটা রয়েছে মুম্বাই। আমরা জানি যে বি আর আম্বেদকর হচ্ছে একটি দলিত সম্প্রদায় থেকে মানে ছিল। তো যে তার প্রথম লাইফে অনেক স্ট্রাগল ছিল, যেহেতু সে এক দলিত সম্প্রদায় থেকে আসতো। তো সেই দলিত সম্প্রদায়ের যদি নাম প্রশ্ন করে তাহলে সে মাহার দলিত সম্প্রদায় থেকে সে বি আর আম্বেদকর কিন্তু বিলং করতো। তো প্রথম ক্ষেত্রে বি আর আম্বেদকরের অনেক সমস্যা হতো, যেমন ক্লাসরুমে এক জায়গায় বসতে দিত না দলিত বলে, উচ্চবর্ণের হিন্দুরা। তারপর জল খেতে দেওয়া ইত্যাদি উপর থেকে দিত। তো এরকম অনেক কিছু সমস্যা ছিল। তো আর্লি স্ট্রাগল কিন্তু তাকে ফিল করতে হয়েছিল, যার জন্য পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব যে তিনি কিন্তু একটা স্ট্রং সাপোর্টার হয়েছিল যে দলিতদের সোশিও ইকোনমিক আপলিফমেন্ট করতে হবে, এডুকেশনাল আপলিফমেন্ট করতে হবে, এই সমস্ত জিনিসের। তো তিনি একাধারে জুরিস্ট ছিলেন, ইকোনমিস্ট, সোশ্যাল রিফর্মার অ্যান্ড পলিটিক্যাল লিডার ছিলেন। তো তিনি সর্বজ্ঞানী সম্পন্ন ছিলেন। তো এবার থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা, সেটা হচ্ছে ড্রাফটিং কমিটি। ড্রাফটিং কমিটির কিন্তু চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। এই ড্রাফটিং কমিটি কবে তৈরি করা হয়েছিল? ড্রাফটিং কমিটি তৈরি হয়েছিল 29 আগস্ট 1947। কেন তৈরি করা হয়েছিল ড্রাফটিং কমিটি? কারণ হচ্ছে আমাদের যখন ইন্ডিপেন্ডেন্স আমরা পেয়ে গেলাম এবং তারপর একটা আমাদের কনস্টিটিউশন আমাদের ক্রিয়েট করতে হবে। তো সেই কনস্টিটিউশন ক্রিয়েট করার জন্য দায়িত্ব বর্তালো ড্রাফটিং কমিটির উপর, যে তুমি একটা ড্রাফট কনস্টিটিউশন তৈরি করো। তো সেই জন্যই চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছিল ডক্টর বি আর আম্বেদকরকে। যদি এখানটা যদি প্রশ্ন আসে যে মেম্বার্স কতজন ছিলেন, মেম্বার্স ছিলেন 7 জন। এবার অনেক সময় প্রশ্ন আসে যে এই 7 জন মেম্বার্সের মধ্যে কে অন্তর্গত ছিলেন না, কে ছিলেন না, এরকম প্রশ্ন আসে। তো ডক্টর বি আর আম্বেদকর তো একজন চেয়ারম্যান ছিলেনই। তারপর আর কে কে ছিলেন? ডক্টর এন গোপালাস্বামী আয়ানগার। তো এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, আয়ানগার। ওকে। তারপর হচ্ছে আলাদি কৃষ্ণস্বামী আয়ার। তারপর কে এম মুন্সি ছিলেন। ওকে। দেন শায়াদ মোহাম্মদ সাদুল্লাহ ছিলেন। তারপর তোমার ছিলেন এন মাধব রাও। এইগুলো খুব ইম্পর্টেন্ট, কিন্তু মানে কিছুই না বলবে যে কে অন্তর্গত ছিলেন, যেমন মেন কোশ্চেন আছে যে জওহরলাল নেহেরু কি ড্রাফটিং কমিটির অন্তর্গত ছিলেন, সেরকম টাইপের। তো এন মাধব রাও, যদিও তিনি কিন্তু পরবর্তী ক্ষেত্রে এসেছিলেন, কারণ বি এল মিত্র বলে একজন ছিল, সেই বি এল মিত্র কিন্তু অসুস্থতার কারণে যখন চলে যায় তখন এন মাধব রাও আসেন। এবং আরেকজন ছিলেন ডিপি খাইতান কিন্তু মারা যান, এবং এই ডিপি খাইতান মারা যাওয়ার পর তার জায়গায় এসেছিলেন টি কৃষ্ণ মাচারি। তো এই কয়েকটি প্রশ্ন যেগুলি হচ্ছে মানে এই কয়েকটি মেম্বার্স যেগুলো হচ্ছে তোমার ড্রাফটিং কমিটির অন্তর্গত ছিলেন। ওকে। আচ্ছা, এরপর আমরা দেখছি যে ল অ্যান্ড জাস্টিস মিনিস্টার হিসেবে ডক্টর বি আর আম্বেদকর কিন্তু অ্যাপয়েন্ট করা হয়েছিল। সেটা কি নেহেরুর ক্যাবিনেটে তোমার ল অ্যান্ড জাস্টিস মিনিস্টার ছিলেন। তো প্রথম যদি প্রশ্ন আসে যে হু ওয়াজ দ্য ফার্স্ট ল অ্যান্ড জাস্টিস মিনিস্টার ইন ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া, দ্যাট ইজ ডক্টর বি আর আম্বেদকর। কিন্তু তিনি 1951 সালে কংগ্রেস থেকে এবং নেহেরুর ক্যাবিনেট থেকে রিজাইন করেছিলেন, বিকজ তিনি হিন্দু কোড একটি বিল নিয়ে এসেছিলেন, কিন্তু সেই বিলটা কিন্তু পার্লামেন্টে ডিফিটেড হয়ে যায়। তো সেটা পার্সোনালি নিয়েছিলেন, এবং তাছাড়া অনেক কিছু সমস্যা ছিল, যেমন তার একটা পার্সোনাল গ্রাজও ছিল কি যে
তাকে কংগ্রেসে খুব একটা ইম্পর্টেন্ট পোর্টফোলিও দেওয়া হচ্ছে না, তাকে জাস্ট ল অ্যান্ড জাস্টিস মিনিস্টার করে রাখা হয়েছে, যেটা খুব একটা ইম্পর্টেন্স নেই, তার খুব একটা কাজ করার স্কোপটা নেই। সেই সমস্ত কারণ দেখে কিন্তু 1951-এ আম্বেদকর কংগ্রেস ত্যাগ করেন এবং নেহেরুর ক্যাবিনেটও ত্যাগ করেন। তাছাড়া ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে কি আসে, যে বহিষ্কৃত হিতকারিণী সভা, এই সভা এই তোমার পার্টি মানে একটা সভা, এটা তৈরি করেছিল 1924-এ। তো এর কারণ আসতে পারে, এর কারণ দেখাই বা বোঝাই যাচ্ছে যে বহিষ্কৃতদের হিত হিত করতে হয় বা ভালো করতে হয়। বহিষ্কৃত মানে আনটাচেবলস, যারা বহিষ্কার করা হয়েছে যাদের। তো ইমপ্রুভ এডুকেশনাল অ্যান্ড সোশিও পলিটিক্যাল স্ট্যাটাস অফ দলিতস, এটা ছিল তার মেন কারণ 1924-এ। কিছু পলিটিক্যাল পার্টি লঞ্চ করেছিলেন, যেমন ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি 1936-এ। এবং সেই 1936-এ কিন্তু একটা তিনি বই লিখছেন, অ্যানিহিলেশন অফ কাস্ট, তিনি বইটা লিখছেন। এর যদি প্রশ্ন আসে যে এই ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টিটা লঞ্চ করেছিল কেন, কারণ তার মেন কারণ ছিল যে কিছু আমরা কি করব, প্রমোট করব বা প্রোটেক্ট করব ইন্টারেস্ট, কাদের ইন্টারেস্ট, যে দলিত যারা রয়েছে বা আনটাচেবলস যারা রয়েছে তাদের কিন্তু ইন্টারেস্টটাকে আমরা রিপ্রেজেন্ট করব, প্রমোট করব, এটা হচ্ছে ব্যাপার। কারণ তারা অবহেলিত রয়েছেন, সেই জন্য ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি করেছিলেন। এবং নামের মধ্যে এই লেবার ওয়ার্ডটি আছে, মানে আরো হচ্ছে তোমার মার্জিনালাইজড, শুধুমাত্র শিডিউল কাস্টই নয়, মার্জিনালাইজড যে সমস্ত পার্সনস ছিল বা কমিউনিটিস ছিল তাদের, মেনলি লেবারার্সদের, যারা লেবারার হিসেবে কাজ করতো সেই লেবারারদেরও কিন্তু একটা মানে রিপ্রেজেন্টেশনের জন্য এই ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টিটা খুলেছিলেন। তো ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি খুব ইম্পর্টেন্ট, যে 1936-এ এই ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি বা আইএলপি বোম্বে প্রভিন্সিয়াল ইলেকশন 1937-এ লড়েছিল, এবং তারা টোটাল 18টি সিটে লড়েছিল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে। তারা কিন্তু টোটাল 14টিতে জয়লাভ করেছিল। এবং পরবর্তী ক্ষেত্রে শিডিউল কাস্ট ফেডারেশন বলেও একটি পলিটিক্যাল পার্টি তিনি তৈরি করেন 1942-তে। তারও পারপাস অনেকটা এরকমই, যে শিডিউল কাস্টদের এবং যারা মার্জিনালাইজড পার্সন ছিল তাদের কমিউনিটিসদেরকে আমাদেরকে আপলিফ্ট করতে হবে। তো মোটামুটি দুজনের পারপাসই এক, 1936-এ ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি অ্যান্ড শিডিউল কাস্ট ফেডারেশন 1942-তে। তিনি একটা ফোর্টনাইটলি নিউজ পেপার স্টার্ট করেছিলেন, যার নাম ছিল তোমার মুখনায়ক। 1920-তে অসহযোগ আন্দোলন শুরু হচ্ছে, সেই সময় মুখনায়ক বলে একটি পত্রিকা তিনি স্টার্ট করছেন। মুখনায়ক মানে বোঝাচ্ছে, মুখ মানে বোবা, এবং নায়ক মানে যারা সাইলেন্ট, তাদের লিডার। তো লিডার অফ দ্য সাইলেন্ট, যাদের কথা বলার সুযোগ নেই তাদের লিডার, এরকম ভাবে একটি পত্রিকা তৈরি করেছিলেন মুখনায়ক 1920। প্রশ্ন আসতে পারে এখান থেকে যে তিনি আনটাচেবিলিটির এগেনস্টে কি কি মুভমেন্ট করেছিলেন অ্যাক্টিভ। তো এটি এসএসসি জিডি 2025 সালে এসেছিল কোশ্চেনটা, যে মাহার সত্যাগ্রহ কত সালে হয়েছিল। 1927, ইম্পর্টেন্ট প্রশ্ন। মাহার সত্যাগ্রহ এবং কারারাম মন্দির সত্যাগ্রহ, সাল এবং কারণ এবং কোথায়, এটা খুব ইম্পর্টেন্ট। তো মাহার সত্যাগ্রহ 1927-এ হয়েছিল। এটার মেন ছিল, মাহারটাও মহারাষ্ট্রে অবস্থিত। তো এটার মেন ছিল যে একটা ওই সিটিতে একটা মেন ট্যাঙ্ক ছিল। তো সেই মেন ট্যাঙ্ক থেকে কিন্তু আনটাচেবল যারা ছিল, যারা দলিত ছিল, তাদেরকে জল তুলতে দেওয়া হতো না। কিন্তু এই খবরটা শুনে কিন্তু তিনি এই মাহার সত্যাগ্রহ করেছিলেন, যে মেন ট্যাঙ্ক থেকে দলিত যারা রয়েছে তাদেরকেও কিন্তু জল তোলার অধিকার দিতে হবে। তো এইটা নিয়ে মাহার সত্যাগ্রহ। কারারাম মন্দির সত্যাগ্রহ 1930, সেটা নাসিকে হয়েছিল মহারাষ্ট্রের। সেটা কি নিয়ে হয়েছিল, কারারাম মন্দির হচ্ছে একটি মন্দির ছিল, সেই মন্দিরে এটা হচ্ছে মেনলি হচ্ছে টেম্পল এন্ট্রি মুভমেন্ট। তো এখানটাই যারা দলিত ছিল তাদেরকে কিন্তু ঢুকতে দেওয়া হতো না। তো সেইখানটাই তিনি অনেক প্রোটেস্ট করার পরে কিন্তু টেম্পল এন্ট্রি মুভমেন্ট এটা মানে প্রবেশাধিকার মানে অর্জনের জন্য এটাকে এই সত্যাগ্রহটা করেছিলেন। তো এটাও খুব ইম্পর্টেন্ট। তো 1927 যেমন ইম্পর্টেন্ট, তেমনি 1930 কারারাম মন্দির সত্যাগ্রহ খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, কমনাল অ্যাওয়ার্ড 1932-তে র্যামসে ম্যাকডোনাল্ড, ব্রিটিশ পিএম র্যামসে ম্যাকডোনাল্ড, তিনি কিন্তু কমনাল অ্যাওয়ার্ড জারি করেছিলেন 1932-তে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটাতে কি বলছিলেন, যে এখানটায় আগে থেকেই মুসলিম, খ্রিস্টিয়ান অ্যান্ড শিখদের কিন্তু মাইনরিটি হিসাবে এখানটায় রিকগনাইজ করা অলরেডি ছিল, মাইনরিটি হিসাবে। কিন্তু 1932 সালে কি করলেন, তারা ডিভাইড অ্যান্ড রুল পলিসির অন্তর্গত হিসাবে
একটা কাজ করলো, সেটা হচ্ছে ডিপ্রেস ক্লাসদেরকেও কিন্তু মাইনরিটির মধ্যে গণ্য করে নিল এবং বলল ডিপ্রেস ক্লাসদের জন্য সেপারেট ইলেকট্রোড থাকবে। এবার এই সমস্যাটা দেখে কি বললাম, প্রথমে তো রিলিজিয়ান বেসিসে সেপারেট ইলেকট্রোড দেওয়া হচ্ছিল, এখন ডিপ্রেস ক্লাসকেও মাইনরিটি হিসাবে গণ্য করে তাকে সেপারেট ইলেকট্রোড দেওয়ার কথা বলা হচ্ছে। তার মানে হিন্দু যে কমিউনিটি রয়েছে তার মধ্যে একটা ডিভিশনের ভয় রয়েছে, যেটা গান্ধীজি একটা ফিয়ার মানে ভয় পেলেন যে আরে এতে তো হিন্দু কমিউনিটির মধ্যে একটা ডিভিশন চলে আসবে। দ্যাট ইজ ডিভাইড অ্যান্ড রুল পলিসি যথেষ্ট প্রমিনেন্টলি দেখা যাচ্ছে। এর জন্য কি, এর জন্য গান্ধীজি ইয়ারবাদা জেলে যখন ছিলেন, পুনের ইয়ারবাডা জেলে, তো তিনি কিন্তু তোমার ফার্স্ট আনটু ডেথ শুরু করলেন, যে আমরণ অনশন স্টার্ট করলেন। তো সেই খবর পেয়ে শেষ পর্যন্ত পুনা প্যাক্ট সাইন করা হলো, দ্যাট ইজ ইয়ারবাদা জেলে পুনেতে। এবং এটি হলো বি আর আম্বেদকর এবং মদন মোহন মালবিয়া। তো এটা একটা প্রশ্ন আসে অ্যাকচুয়ালি পুনা প্যাক্ট কাদের মধ্যে হয়েছে। কিছু কিছুতে থাকে আম্বেদকর অ্যান্ড গান্ধী, আবার কিছু কিছু থাকতে পারে যে আম্বেদকর অ্যান্ড মদন মোহন মালবিয়া। অ্যাকচুয়ালি মদন মোহন মালবিয়া রিপ্রেজেন্ট করেছিল মহাত্মা গান্ধীকে। বি আর আম্বেদকর হচ্ছে সমগ্র যে সমস্ত দলিত বা শিডিউল কাস্ট কমিউনিটি আছে তাদেরকে রিপ্রেজেন্ট করেছিলেন, এবং মদন মোহন মালবিয়া যত হিন্দু আপার কাস্ট বা আদার কাস্ট যেগুলো ছিল তাদেরকে রিপ্রেজেন্ট করেছিলেন। এবং এই পুনা প্যাক্টের ফলে কি ইম্প্যাক্ট পড়লো, পুনা প্যাক্টে আগে ছিল 71 টোটাল যে সিটস রয়েছিল তার মধ্যে 71টা সিট তোমার ডিপ্রেস ক্লাসদের জন্য রিজার্ভ ছিল, কিন্তু শেষ পর্যন্ত করা হলো কি 71টাকে বাড়িয়ে 148 রিজার্ভ সিট করানো হলো। অ্যাকচুয়ালি প্রথমে তারা চাইছিল যে সেপারেট ইলেক্টোরেট, কিন্তু সেটাকে একটা অ্যাকচুয়ালি পুনা প্যাক্ট নাথিং বাট এ কম্প্রোমাইজ। তো কম্প্রোমাইজ করে কি করা হলো যে 71 নয়, এখন 148 সিট তোমার কাছে রিজার্ভ থাকবে ফর শিডিউল কাস্ট অ্যান্ড দলিতস। এই যে 1932 এর সমস্যাটা হলো, এই সমস্যাটার ফলে গান্ধীজিও একটা তার স্ট্যান্স চেঞ্জ করলেন। গান্ধীর প্রিন্সিপাল কনসার্ন কি হয়ে দাঁড়ালো, যে এখন আমাকেও হরিজন বা যে সমস্ত শিডিউল কাস্ট দলিত রয়েছে তাদের আপলিফমেন্টের জন্য আমাকেও কিন্তু বার্চারকে আমাকেও প্রমোট মানে তোমাকে দেখাতে হবে, প্রমোট করতে হবে। তো এর জন্য কি হলো, অল ইন্ডিয়া অ্যান্টি আনটাচেবিলিটি লীগ তিনিও শুরু করলেন 1932-তে। এই প্রশ্নটি আসে, অনেক সময় আমরা ভুল করি যে অল ইন্ডিয়া অ্যান্টি আনটাচেবিলিটি লীগ মানে আনটাচেবল তার মানে বি আর আম্বেদকর হবে, কিন্তু নয়। অ্যান্ড অল ইন্ডিয়া অ্যান্টি আনটাচেবিলিটি যে লীগ রয়েছে, যার নাম পরে চেঞ্জ হয়ে যাবে হরিজন সেবক সংঘ, তো সেটা 1932-তে স্টার্ট হয়েছিল এবং এটা গান্ধীজি স্টার্ট করেছিল। প্রেসিডেন্ট প্রশ্ন আসতে পারে, ফার্স্ট প্রেসিডেন্ট কে? ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন জিডি বিড়লা, ফার্স্ট প্রেসিডেন্ট জিডি বিড়লা। আর এটার হেডকোয়ার্টার ছিল কিংসওয়ে ক্যাম্প, দিল্লিতে। এবং তিনি এই ঘটনার পর কিন্তু একটা হরিজন বলে একটা পত্রিকাও স্টার্ট করেছিলেন, যেটা হচ্ছে 1933-তে। তাহলে ওইদিকে হলো মুখনায়ক 1920-তে বি আর আম্বেদকর স্টার্ট করেছেন, এখানটায় হরিজন উইকলি স্টার্ট করেছেন 1933-তে মহাত্মা গান্ধী। এবং প্রায় শেষের দিকে আমরা যে মনু স্মৃতি যেটা ছিল আমাদের, যেখানটায় কাস্ট ডিসক্রিমিনেশন অ্যান্ড আনটাচেবিলিটিকে প্রমোট করা হয়েছিল, সেই সমস্তর জন্য কিন্তু তিনি মনু স্মৃতি যেটা রয়েছেন তাকে কিন্তু দহন করেছিলেন, তাকে বার্ন করেছিলেন। ওকে। এবং জীবনের শেষে তিনি 1956-এই মারা যান, এবং এই 1956-এই কিন্তু তিনি বুদ্ধিজমে কনভার্ট হয়েছিলেন, এবং একটা মাস কনভার্সন টু বুদ্ধিজম করে তিনি একটা মুভমেন্ট করেছিলেন। এখানটায় বহু লক্ষাধিক লোক বুদ্ধিস্ট হয়েছিলেন, ইভেন দলিতরা তো হয়েছিল, এমনকি আপার কাস্ট যে সমস্ত হিন্দুরা ছিলেন তারাও কিন্তু বুদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন। তো এই হচ্ছে বি আর আম্বেদকর সম্পর্কে মেন ফ্যাক্টস যেগুলো আমাদেরকে পড়তে হবে। মেন যেমন হচ্ছে পুনা প্যাক্ট খুব ইম্পর্টেন্ট, 1932-তে কি চেঞ্জ হয় সেটা ইম্পর্টেন্ট কমনওয়েলথ অ্যাওয়ার্ডে, এবং মাহার সত্যাগ্রহ এবং কালারাম মন্দির সত্যাগ্রহ খুব ইম্পর্টেন্ট সাল। তো মোটামুটি এগুলো পড়ানো হলো, ভালোভাবে পলিটিক্যাল পার্টিগুলো দেখে নেবে, এটাই ইম্পর্টেন্ট। সো থ্যাংক ইউ, এই ভিডিওটি এতটুকু পর্যন্ত।